আসসালামু আলাইকুম মিনাসান। তো কী অবস্থা সবার? আশা করি ভালো। তো অনেকেই ইনবক্সে মেসেজ দিচ্ছেন যে অনেক কিছু জিজ্ঞাসা করতেছেন যে কীভাবে জাপানে আসলাম বা কি করা লেগেছে, তারপরে ভাষা শেখা লাগে কি, অনেকের অনেক প্রশ্ন আছে। তো এখন আমি আপনারা তো একবারে সব কিছু বুঝবেন না, যে একবারে আমি যদি বলি তাহলে বুঝবেন না, স্টেপ বাই স্টেপ বলতে হবে। তো প্রথমে কিছু বিষয় আছে। অন্যান্য দেশে, মালয়েশিয়া, তারপরে বিভিন্ন দেশে যাইতে হলে আপনার ওইভাবে কোনো ভাষা কিছু শেখা লাগে না, জাস্ট ভিসার জন্য আবেদন করতে হয়। এবার ভিসা হয়ে গেলে চলে যাওয়া লাগে। কিন্তু জাপানটা ওরকম না, জাপানটা ভিন্ন। জাপানে আসতে হলে আপনার হলো ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে আগে। আর জাপানিজটারও ল্যাঙ্গুয়েজ সবথেকে হলো বেশি গুরুত্ব দেয়। এই জন্য আগে ল্যাঙ্গুয়েজ শেখাই লাগবে। আপনি কাজ পারেন আর না পারেন, আপনার ল্যাঙ্গুয়েজ আগে শেখাই লাগবে। তো এর জন্যই স্টুডেন্টদের জন্যই একটা লেভেল, আর হলো কাজের ভিসার জন্য দুইটা লেভেল। তো হলো বর্তমানে জাপানের দুইভাবে আসা যায়, একটা হলো স্টুডেন্ট ভিসা আর একটা হলো জব ভিসা বা ইন্টারন্যাশনাল ভিসা, অনেকভাবে বলে। এই দুইটাভাবে আসা যায় বর্তমানে, মানে স্টুডেন্ট আর কাজের ভিসা। তো আমি এসেছি হলো স্টুডেন্ট ভিসা। আর হলো স্টুডেন্ট ভিসায় আসতে হলে আপনার হলো একটা লেভেল শেষ করলে হয়, N5, জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5 শিখলে হয়। আর হলো কাজের জন্য আসতে হলে আপনার বাধ্যতামূলক N5, N4 দুইটা করাই লাগবে। দুইটা করে পরীক্ষা দেওয়া লাগবে, তারপরে আপনি বাকি কাজ। তো আমি যেহেতু স্টুডেন্ট ভিসা এসেছি, সেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে আজকে বলি। অন্য একদিন হলো জব ভিসা নিয়ে বলবো। এখন স্টুডেন্ট বিষয়ে যদি আপনি আসতে চান, তাহলে কিছু রুলস আছে, কিছু ধাপ আছে, এইগুলো হলো স্টেপ বাই স্টেপ পার করে তারপরে আসতে হবে। তো প্রথমে আপনার হলো প্রথম কাজ হবে একটা ভালো এজেন্সি খুঁজে N5টা কমপ্লিট করা, N5 জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করা। তো এইটা শিখতে আপনার কারোর কাছে 2 মাসও লাগে, 3 মাসও লাগে, 4 মাসও লাগে, কারোর 6 মাস লাগে, কারোর 8 মাসও লাগে, মানে যে যেমন পড়ে আর কি, তার উপর ডিপেন্ড করে। তো আনুমানিক 3-4 মাস ধরা যায়, যে 3-4 মাসের মধ্যেই N5 ভালোভাবে শেষ করা যায়। কারণ N5 শেষ করার পরপরই তো আপনার নাট পরীক্ষা দিতে পারবেন। কিন্তু নাটের গুরুত্ব কিছুটা কম, জেএলপিটির গুরুত্বটা বেশি। বর্তমানে বাংলাদেশে জেএলপিটি হলো 2টা পরীক্ষা বছরে, একটা হলো জুলাইতে হয় আর একটা হলো ডিসেম্বরে হয়। আর জুলাইতে যদি পরীক্ষা হয় তাইলে মনে করেন তার 3 মাস আগে হলো রেজিস্ট্রেশন শুরু হয়, ডিসেম্বরে শুরু হলে তার 3 থেকে 4 মাস আগে রেজিস্ট্রেশন শুরু হয়। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপে মনে করেন মানে নজর রাখতে হবে ভালো করে, যে কোনো পদক্ষেপ মিস হলে আপনার 4 মাস 5 মাস পুরাই লস। তো এখন পরীক্ষা আপনার N5 শেষ, N5 শেষ হওয়ার পরে N5 কন্টিনিউ করতেছেন, এর মধ্যেই আপনার হলো রেজিস্ট্রেশন করে রাখতে হবে। আপনি যদি জানুয়ারি থেকে শুরু করেন তাইলে হলো জুলাই আবেদন করে রাখবেন। আর আপনি যদি শুরু করেন জুলাই মাসে বা এপ্রিল মাসে, তাহলে তো আপনি জুলাই ধরতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে যে একটা নাটের আবেদন করা, নাট এক্সাম। ওই নাটের আবেদন করলে কী হবে, আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে চান তাহলে ওই নাটের সার্টিফিকেট দিয়ে আপনি স্কুল ধরতে পারবেন। তারপরে ওই স্কুল ধরার পরে আপনি আবার জেএলপিটি এর মধ্যে কমপ্লিট করতে পারবেন, মানে আপনার নাটের মাধ্যমে স্কুলটা ধরতে পারতেছেন। এটা হলো সুবিধা। আর যদি নাট না দিতেন তাইলে হলো আপনার জেএলপিটি দিয়ে স্কুল ধরতে পারতেন না, পরের সেশন আবার ধরা লাগে। তো আবার আরেকটা বিষয় আছে, জাপানের যে স্কুল, ল্যাঙ্গুয়েজ স্কুল, এইগুলো হলো আপনার 3টা স্টেপে স্টুডেন্ট নেই 1 বছরে। প্রথম হলো এপ্রিল সেশন, দ্বিতীয়টা হলো জুন জুলাই, আর তৃতীয়টা হলো অক্টোবর সেশন। তো আপনি যদি সাপোজ 2027 সালের জানুয়ারিতে শুরু করেন, তাইলে হলো আপনি এপ্রিল সেশনে আসতে পারবেন না, যেহেতু জানুয়ারি থেকে শুরু করবেন। জুলাইতে একটা আবেদন করে রাখবেন জেএলপিটির, করে ওইটা পরীক্ষা দেবেন, দিয়ে ক্লিয়ারলি আপনি অক্টোবর সেশন ধরতে পারবেন।
আর যদি আপনার এরকম হয় যে আপনি এপ্রিল বা জুলাইতে শুরু করতেছেন, তখন আপনার করে নেবে একটা নাট পরীক্ষা, নাটের আবেদন করা সাথে সাথে ডিসেম্বরের রেজিস্ট্রেশন করা জেএলপিটির। কারণ নাট দিয়ে আপনি স্কুল ধরবেন, দেন হলো জেএলপিটি দিয়ে ওইটা হলো রাখবেন। তো স্টুডেন্ট বিষয়ে একটা জিনিস, স্টুডেন্ট বিষয় বা কাজের বিষয় যেটাই বলেন না কেন, নাট আর জেএলপিটি দুইটা সার্টিফিকেট জাপানে আছে, আরেকটা আছে বাট এই দুটো একটু বেশি। তো নাট আর জেএলপিটির এই দুইটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হলো জেএলপিটি। তবে নাটও ঠিক, মানে নাটের মর্যাদাও আছে, বাট হলো জেএলপিটি খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি নাট নাও থাকে তাহলে কোনো সমস্যা নেই, জেএলপিটি থাকলেই এনাফ। আর যদি আপনার শুধু নাট থাকে তাহলে আপনি রিস্কি থাকবেন, কারণ নাট শুধু একটা মানে জাপানিজরা খুব ইম্পর্টেন্টভাবে দেখে না। নাট জাস্ট স্কুল ধরার জন্যে। বাংলাদেশে যেহেতু বছরে দুইটা এক্সাম হয়, সেই জন্যে এই নাটটা দেশে যেহেতু স্কুল ধরার জন্য। আর অন্য দেশে জেএলপিটি বছরে অনেকবার হয়, কিন্তু বাংলাদেশে 2বার হয়। আবার বর্তমানে অনেক সিন্ডিকেট শুরু হয়েছে, স্টুডেন্টরা আবেদন করতে পারতেছে না, অনেক সমস্যা। তারপরে ওই সিন্ডিকেটের মধ্যে দিয়ে আপনার হলো সব কিছু কমপ্লিট করা লাগবে, যেহেতু আপনি জাপানে আসবেন। এক্সাম দিলেন, নাট বা জেএলপিটি জাস্ট দুইটা একটাই এক্সাম দিলেন। এক্সাম দেওয়ার পরে পাস হলেই ভালো, আর না হলে আরেকবার দেবেন, যদি ফেল হয় আরেকবার দেবেন। তো আপনার হলো 180 মার্ক, নাট জেএলপিটি দুইটাই 180 মার্ক। তো তার মধ্যে আপনার 80 পাইলেই পাস। তো আপনি 80 পাই যাবেন মোটামুটি, যদি ভালো পড়াশোনা করেন পাই যাবেন। পাওয়ার পরে নাট জেএলপিটি পরীক্ষা দেওয়ার পরে যখন আপনি পাস করবেন, রেজাল্ট পাবেন, তখন হলো আপনার মূল কাজ থাকবে ওই এজেন্সির সাথে ভালোভাবে কথা বলা। আপনি কোন সিটিতে আসতে চান, ওসাকা, টোকিও, কোবে, তারপরে হিরোশিমা, অনেক জায়গা আছে। কোন সিটিতে আপনি আসতে চান সেটা আপনি ডিসিশন নেবেন। তো সবাই আসতে চায় টোকিওর দিকে, আমিও আছি টোকিওই। কারণ হলো টোকিও একটা শহর, আপনার সিটি, মেন সিটি, জাপানের রাজধানী। এই জায়গায় অনেক সুযোগ সুবিধা, চাকরি অ্যাভেলেবেল, সহজে পাওয়া যায়। তারপরে অনেক সুবিধা আছে, আবার গ্রাম অঞ্চলেও সুবিধা আছে অসুবিধা আছে, সব কিছু মিলায়। তো প্রধান কাজ হলো আপনার হলো সিটি নির্বাচন। তো সিটি নির্বাচন যখন হবে আপনি করবেন, তখন হলো এজেন্সির বলবেন যে আমি এই সিটিতে যাব, আমার এই সিটিতে স্কুল দিতে। প্রথমে ইন্টারভিউ দিলেন, তারপরে দেওয়ার পরে আপনার স্কুল দেখবে যে আপনি ল্যাঙ্গুয়েজ পারেন কি পারেন না, কেমন ইন্টারভিউ দিয়েছেন। যদি ভালো দেন তাইলে আপনার সিলেক্ট করবে, যদি ওর কাছে মনে হয় যে আপনি খারাপ দিয়েছেন বা ল্যাঙ্গুয়েজ লেভেল কম, তাইলে হলো আপনার নেবে না। তো প্রথম কাজ হলো পরীক্ষা দেওয়া, দ্বিতীয় কাজ হলো স্কুলে সিলেক্ট হওয়া, জাপানিজ স্কুলে সিলেক্ট হওয়া। ইন্টারভিউ হওয়ার পরে সিলেক্ট হওয়া। প্রথমে আপনি যখন পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার পরে পাস করবেন, তো আপনার হলো কিছু ফাইল লাগে, ওই ফাইলগুলো এজেন্সির কাছে দেবেন। তো এজেন্সির কাছে ডকুমেন্ট করে দিলে হয় মানে ওই সময়টাই। তো এজেন্সি ওইগুলো নিয়ে আপনার স্কুলে পাঠাবে। স্কুলে পাঠানোর পরে অনলাইনে তো স্কুল ওইগুলো দেখে আপনার ইন্টারভিউর জন্য একটা ডেট ফেলাবে। তো ওই ডেটে আপনার হলো ইন্টারভিউ হবে, আপনার কাছে প্রশ্ন করবে, অনেক প্রশ্নই করবে, কী জন্য জাপানে আসতে চাও বা শখ কী, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো করার পরে সব ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজে করবে। তো এইগুলো আপনার পারার পরে ইন্টারভিউ শেষ হওয়ার পরে 2 দিন, 5 দিন, 7 দিন পরে আপনার রেজাল্ট দেবে যে আপনার হয়েছে কি হয়নি, আপনি স্কুল সিলেক্ট হয়েছেন কি হননি। তো আপনি যদি স্কুল সিলেক্ট হন তাহলে তো ভালো, আর যদি না হন তা আর একটা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন। তো এবার যদি সিলেক্ট হন তাহলে দেন পরবর্তী কাজ হবে যে আপনার ওই যে ফাইলগুলো ডকুমেন্ট করে এজেন্সির কাছে দিয়েছিলেন, ওইগুলো হলো মেন কপি সব এক জায়গায় করে আপনার এজেন্সির কাছে দেওয়া। তখন হলো এজেন্সি একটা নির্দিষ্ট চার্জ নেবে, 30, 40, 35 এরকম। নেওয়ার পরে ওই ফাইলগুলো হলো জাপানে পাঠাবে। জাপানে পাঠানোর পরে জাপানের স্কুলগুলা ওইগুলো সব দেখবে, চেক করবে কোনো ভুয়া কাগজ আছে কি বা সবগুলো সঠিক আছে কি। যদি সঠিক থাকে তাইলে ওই ফাইলগুলো আপনার স্কুল যদি টোকিও হয় তাহলে টোকিও স্কুলে পাঠাবে এজেন্সি। এবার এজেন্সি পাঠাবে টোকিওর স্কুলে, এবার টোকিওর স্কুল আবার এইগুলো নিয়ে টোকিও ইমিগ্রেশনে পাঠাবে। মানে স্কুলের কোনো হাত নেই এই জায়গা, টোকিও যে ইমিগ্রেশন, এই ইমিগ্রেশনে ফাইলগুলো পাঠাবে। এবার টোকিও ইমিগ্রেশনে আরেকবার চেক দেবে, দেওয়ার পরে আপনার ফাইলে যদি সমস্যা থাকে
তাইলে আপনার সিইও দেবে না। আর যদি আপনার ফাইল 100-100 থাকে, ওদের মনে হয় যে না ঠিক আছে সব কিছু, তাইলে হলো ওরা সিইও বা অফার লেটার ওইটা হলো স্কুলে পাঠাবে। এবার স্কুলে যখন অফার লেটার পাঠাবে, স্কুল ওইটা অফার লেটার পাবে, রিসিভ করবে, করার পরে এজেন্সি জানাবে যে আমরা সিইও পাইছি, তো হলো স্কুলে হলো স্টুডেন্টের টিউশন ফি পাঠাতে বলো। তো তখন ওই সিইওটা যখন আপনি পাবেন, সিইও তখন হলো পাওয়ার পরে যে আপনি নিশ্চিত থাকবেন যে হলো আপনি স্কুলে সিলেক্ট হয়েছেন, এখন আপনার হলো টিউশন ফি পাঠানো লাগবে। এখন এক এক স্কুলে এক এক ধরনের টিউশন ফি, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। বাংলাদেশে যেরকম শহর পর্যায়ে পড়াশোনা করতে গেলে বেশি খরচ হয়, গ্রাম পর্যায়ে একটু কম খরচ হয়। জাপানেও ঠিক তেমনই, টোকিওর দিকে আসলে একটু বেশি খরচ লাগবে, টিউশন ফি 1 বছরের টিউশন ফি দেওয়া লাগে। এখন বর্তমানে শুনতেছি যে 27 সাল বা 26 সালের অক্টোবর সেশন থেকে নাকি কোনো কোনো স্কুল 2 বছরের টিউশন ফি নেবে একবারে। কারণ হলো স্টুডেন্টরা এসেও মানে অতিরিক্ত কাজ করতেছে, এই জন্য হলো 2 বছরের টিউশন ফি নেবে, যাতে হলো এই জায়গায় এসে কাজ না করা লাগে, এরকম শুনতেছি আর কি। তো কতটুকু সত্যি এটা জানি না। দেন অফার লেটার পাওয়ার পরে আপনার স্কুলের ঠিকানায় টিউশন ফি পাঠাবেন। আনুমানিক 7.5, 8, 6, 6.5 এরকম টিউশন ফি হয় 1 বছরের। তো টিউশন ফি পাঠানোর পরে আপনার হলো স্কুল থেকে রিসিপ্ট দেবে, তারপরে স্কুলের অ্যাডমিশন কপিগুলো পাঠিয়ে দেবে এজেন্সির কাছে। ওইগুলা নিয়ে আরও কিছু আপনার হলো ফাইল গোছানো লাগে, ওইগুলা নিয়ে আপনার হলো ভিসার জন্য জমা দিতে হবে। আর এর আগে আপনার ওই যে জাপানের স্কুল থেকে যে ইমিগ্রেশনে ফাইলগুলো পাঠাইছে, ওইগুলো সব ঠিক থাকলে সিও আসবে, আর যদি না ঠিক থাকে তাহলে সিও আসবে না, ওটাকে বলে সিও ক্যান্সেল। তো সিও ক্যান্সেল হলে আপনি আর ওই সেশনে তো আসতে পারবেন না, মানে চেষ্টা করতে হবে পরের সেশনে যদি হয়, মানে যারা এই ফাইলগুলো নিয়ে কাজ করে তাদের কাছে যাইতে হবে তখন আবার। তো আপনার সিইও পাওয়ার পরে আপনি এই ফাইলগুলো, কিছু ফাইল ম্যানেজ করে এইগুলো নিয়ে আপনার হলো ভিসার জন্য জমা দিতে হবে আর কি। তো ভিসার জন্য জমা দেওয়ার আগে আপনার হলো 2 মাস আগে আপনার হলো বিএফএক্সে ডেট কাটা লাগে, 2000 টাকা দিয়ে ডেট কাটা লাগে। তো ডেট কেটে একটা ডেট নেওয়া লাগে, তো ওই ডেট আগের থেকে নেওয়া লাগে। আবার যদি আপনার সিইও পাওয়ার পরে যদি ডেট নিতে চান, তাইলে হলো ওরা অনেক বেশি চার্জ করে, 40,000, 45,000। তো আপনার বাধ্য হয়ে নেওয়াই লাগবে, তা নাহলে আপনি জাপানে আসতে পারবেন না। এই জন্যই আগের থেকে কাটে রাখতে হয়। তো এটা আগের থেকে কাটে রাখবেন। দেন হলো আপনার এই ফাইলগুলা নিয়ে ওই যে ডেট আসবে, যে ডেটটা নেবেন আপনি বিএফএসে, ওই ডেটে আপনি বিএফএসে যাবেন, যে ফাইলগুলো জমা দিয়ে আসবেন, দিয়ে আপনার কাজ ওই জায়গা শেষ। তারপরে হলো ওই বিএফএসের কাজ হলো ওই ফাইলগুলো নিয়ে জাপান এম্বাসিতে সাবমিট করবে, বাংলাদেশ জাপান এম্বাসিতে। তখন হলো ওইগুলো ওরা আবার চেক দেবে যে সব কিছু ঠিক আছে কি। যদি ঠিক থাকে তাহলে হলো আপনার পাসপোর্টে ভিসার সিল মারবে, আর যদি ঠিক না থাকে তাহলে এখন আর কোনো সিল মারবে না। যদি ঠিক না থাকে, আগে হলো রিজেক্ট করে দিত, রিজেক্ট একটা সিল মারতো, বাট এখন এই রিজেক্টে সিল মারে না, এখন হলো ফাঁকা পাসপোর্টই দিয়ে দেয়। পাসপোর্টে যখন ভিসা পাবেন তখন হলো আপনি মনে করেন নিশ্চিত থাকবেন যে আপনি জাপানে আসতে পারবেন। তো এটা হলো মূল স্টুডেন্ট ভিসার প্রসেস। এর মধ্যে আমি তো খুব সংক্ষেপে বললাম, এর মধ্যে আরও অনেক কাজ আছে। আপনার অ্যাকাউন্ট দেখানো লাগে, তারপরে পুরাতন অ্যাকাউন্ট না থাকলে আরও অ্যাকাউন্ট বানানো লাগে, লোন নেওয়া লাগে, আরও অনেক বিষয় আছে। তো আমি জাস্ট বললাম যে স্টুডেন্ট ভিসা আসতে হলে কী মানে পদক্ষেপগুলো বা ধাপগুলো, সেগুলো জাস্ট বললাম ক্লিয়ার করে। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে কীভাবে হলো এর মধ্যে আরও কী করা লাগে, বা আপনি যখন ল্যাঙ্গুয়েজ শেষ করবেন তখন কী করা লাগে, স্কুল সিলেক্ট হওয়ার পরে কী করা লাগে, স্কুল সিলেক্ট হওয়ার পরে অ্যাকাউন্ট বানানো লাগে, অ্যাকাউন্ট খোলা লাগে, পুরাতন অ্যাকাউন্ট নামগুলো ঠিক করা লাগে, তারপরে আরও অনেক কাজ আছে যেইগুলো এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।